পাকিস্তানের সাথে ইরানের প্রায় 900 কিলোমিটার বর্ডার আছে। পৃথিবীর আর কোনো দেশের সেনাপ্রধানের কি ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্রেন্ডশিপ আছে? একমত আসিম মুনিরের আছে। পাকিস্তান যে ব্রোকারের ভূমিকাটা পালন করবে এইটা আমেরিকা আগে সেট করেই তারপরে এখানে নামছে। পৃথিবীতে সবচেয়ে ম্যাচিওর ডিপ্লোমেসি যদি কেউ খেলে থাকে তাহলে আপনি বলবেন যে এটা পাকিস্তান খেলছে, কারণ কথায় নয় কাজে পরিচয়। প্রথমে যেটা ওরা করছে সেটা হচ্ছে ইমিডিয়েট একটা যুদ্ধবিরতি, যে যুদ্ধবিরতি শর্ত মাত্র 2টা। আমেরিকাকে আগেই পাঠাইছে আমার এই 10টা আলোচনা হবে, এইটাতে আলোচনা করতে রাজি আছো কিনা। আমেরিকা বলছে যে টোল দিয়ে কিছু কাভার করো না, $2 লাখ করে তো পাবা। সে বলছে না, শুধু টোলে হবে না, তুমি এখানে যা যা ক্ষতি করছো এগুলো সব আবার ক্ষতিপূরণ দিবা তুমি। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে, এই স্টেটমেন্ট রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে। 1 2 নম্বর, যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইরান উভয়ই নিজেদের বিজয় দাবি করছে। 2 3 নম্বরটা হচ্ছে এই যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের উপর কেন ভরসা করতে হলো যুক্তরাষ্ট্র এবং ইরানকে? অনেকেই এটাতে অবাক হয়েছে যে মানে এই মধ্যস্থতায় ওয়াই পাকিস্তান। তো পাকিস্তানের এখানে ধরেন 3-4 ধরনের অ্যাডভান্টেজ ছিল যেটা বিশ্বের আর কোনো দেশের ছিল না। ফার্স্ট হচ্ছে ইরানের সাথে সম্পর্ক। পাকিস্তানের সাথে ইরানের প্রায় 900 কিলোমিটার বর্ডার আছে। তার মানে এই দুইটা দেশ বর্ডারিং কান্ট্রি, নেবারিং কান্ট্রি। এটা একটা বড় অ্যাডভান্টেজ। ইরানের সাথে কিন্তু আরও বেশ কয়েকটা দেশের বর্ডার আছে, কিন্তু ওই সকল দেশে আপনি লক্ষ্য করলে দেখবেন আমেরিকান বেজ আছে, ক্যান্টনমেন্ট আছে। পাকিস্তানে কিন্তু কোনো আমেরিকান ক্যান্টনমেন্ট নেই এখন, রাইট? নেক্সট যেটা ইম্পর্টেন্ট আরেকটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু টোটাল ডিপেন্ডেন্সি নাই ওরকম কারো উপরে। ইরানের সাথে পাকিস্তানের এই বর্ডার থাকার কারণে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে এবং অনেক শিয়া কিন্তু থাকে পাকিস্তানে, শিয়া মসজিদ আছে ওখানে। সো এই যে অ্যাফিনিটি থাকার কারণে আরাকচির সাথে এই মানে পাকিস্তানের পিএম অথবা ফিল্ড মার্শাল যে আছে তাদের যে রিলেশনটা এটা 1 to 1। আচ্ছা, এটা গেলো একটা অংশ। দ্বিতীয় আরেকটা অ্যাডভান্টেজ পাকিস্তানের আছে সেটা হচ্ছে যে আমেরিকার সাথে তার নতুন করে যে উষ্ণ একটা সম্পর্ক গড়ে উঠছে সেটা, ঠিক আছে? আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আসিম মুনিরের ব্যাপারে যে মাই ফেভারিট ফিল্ড মার্শাল, ঠিক আছে? এবং 25-এ যে পাকিস্তান ভারত যুদ্ধটা হইলো ওখানেও কিন্তু ট্রাম্পের কথা যদি মনে থাকে আপনার, ট্রাম্প কিন্তু পাকিস্তানের প্রশংসা করছে। অফকোর্স পাকিস্তান তো রাফেল ফেলে দিছে, মানে যুদ্ধে জিতছে তারা, সো সেই জন্য তো তারা ক্রেডিট পাইতেই পারে, এবং পৃথিবীতে যারাই যুদ্ধে জেতে তারা সবসময় ক্রেডিটেড হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আরেকটা এরিয়া যে আমেরিকার সাথে যেরকম গভীর সম্পর্ক আছে, চিন্তা করেন পৃথিবীর আর কোনো দেশের সেনাপ্রধানের কি ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্রেন্ডশিপ আছে? একমাত্র আসিম মুনিরের আছে, ঠিক আছে? এবং অনেকেই ধারণা করে যে ইরানে অ্যাটাক করার আগেই এই যে এই ডিলে যে আসতে হবে, ব্রোকার্ড মানে পাকিস্তান যে ব্রোকারের ভূমিকাটা পালন করবে এইটা আমেরিকা আগে সেট করেই তারপরে এখানে নামছে। আচ্ছা, যে যদি বেগতিক হয়ে যায়, ইরান যদি কোনো কারণে মানে ম্যানেজেবল না থাকে, তাইলে পাকিস্তান কার্ড খেলতে হবে, ওরে দিয়ে এই ট্রুসটা করাইতে হবে, রাইট? থার্ড যেটা হচ্ছে ধরেন পাকিস্তানের বা নিউট্রালিটির ব্যাপারটা আপনি লক্ষ্য করেন। পাকিস্তানের কিন্তু আমেরিকার সাথে যেরকম ধর্ম মরম সম্পর্ক আছে, পাকিস্তানের ইকোনমিক এলাই কে? চীন। সো ও কিন্তু খুব ব্যালেন্সিং অ্যাক্ট করতেছে। মানে পাকিস্তান আপাতত রাইট নাও আপনি পৃথিবীতে সবচেয়ে ম্যাচিওর ডিপ্লোমেসি যদি কেউ খেলে থাকে তাহলে আপনি বলবেন যে এটা পাকিস্তান খেলছে, কারণ কথায় নয় কাজে পরিচয়, ঠিক আছে? অনেকে মানে বলে যে এই ইয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আমরাও হয়তো ট্রাই করতে পারতাম। পারতাম না। কেন পারতাম না? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাষ্ট্রপ্রধান না, ওনার কেউ আর এই ব্রোকারশিপে আপনি এমন কাউরে পাবেন না যে ক্ষমতায় নাই। নেগোসিয়েশন টেবিলে আপনি অলংকারিক কাউকে বসায় লাভ নাই, যার ক্ষমতা আছে তাকেই বসায় সবাই। ওইটা পারতাম না। ইভেন আপনি যদি এখনো করতে চান, ওনাকে যদি পাঠাইতে চান, পাকিস্তান নিবে না, কারণ পাকিস্তান এই যে ইয়েটা আপোষটা এটা একলা করবে, ও কাউরে আসতে দিবে না এখন, ফুল ক্রেডিট সে নিবে। আচ্ছা, ও এখন করছে কিভাবে? ও যেটা করছে সেটা হচ্ছে সে 2 ধাপে এই ইয়েটা করছে, এই আপোষটা অথবা যুদ্ধবিরতিটা প্রস্তাব করছে। প্রথম ধাপ কি? ইমিডিয়েট সিসেশন অফ এসকেলেশন যেটা আছে, ঠিক আছে? সেটাতে কি 2 পক্ষ গোলামারা বন্ধ করবে,
হরমুজ ওপেন হবে, এটা হচ্ছে আপাতত চাওয়া, ঠিক আছে, 14 দিনের চাওয়া, 14 দিনের চাওয়া। এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট, 14 দিনের চাওয়াটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে আপাতত দুইজনের এসকালেশন বন্ধ হবে। সংঘাতটা হবে হ্যাঁ, না। কারণ যখন মানে ট্রাম্প ওইরকম টুইট করলো যে আজকে রাতের ভিতরে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, সম্ভবত তখন মানে এই আসিফ মুনির এবং যে আছে পিএম আছে পাকিস্তানের, তারা ট্রাম্পের কাছে রিকোয়েস্ট করে এই 2 সপ্তাহ সময়টা চেয়ে নিছে। তো 2 সপ্তাহ সময়টা চেয়ে নেওয়াটা ট্রাম্পের জন্য, যেটা ভাই বললেন, একটা বিরাট রিলিফ হয়েছে। কারণ সেই আটলান্টিকের ওপর থেকে লজিস্টিক এনে এখানে ইরানে যুদ্ধ করা একটু ডিফিকাল্ট। তো কিন্তু প্রথমে যেটা ওরা করছে সেটা হচ্ছে ইমিডিয়েট একটা যুদ্ধবিরতি, যে যুদ্ধবিরতির শর্ত মাত্র 2টা। একটা হচ্ছে যে 2 পক্ষ গোলাগুলি বন্ধ করবে, আর দ্বিতীয়টা হচ্ছে হরমুজ ওপেন হবে। হরমুজ কিভাবে ওপেন হবে সেটাও বলে দিচ্ছে। সেটা হচ্ছে এখন থেকে হরমুজের জাহাজ কন্ট্রোল করবে ইরান সামরিক বাহিনী, ঠিক আছে, এবং ওমান এবং ইরান দুইজন মিলে এখন থেকে টোল পাবে। টোল কিন্তু ওই যে বাংলাদেশের মনে করেন 800 টাকা টোল, ওরকম না, পার জাহাজ $2 মিলিয়ন, এটা ভাগ হয়ে করে পাবে। আর 3 নম্বরে যে জিনিসটা ওরা ওইখানে মানে করছে, এনশিওর করছে যে আগামী 10 তারিখ থেকে, এপ্রিল মাসের 10 তারিখ থেকে 2 উইকসের একটা উইন্ডো ওপেন হবে যেখানে আলোচনা চলবে। এক্স্যাক্টলি, পাকিস্তানে শুরু হবে। আচ্ছা, এই জায়গায় 2 উইকসে কি আলোচনা হবে এটা কিন্তু ইরান আগেই ফেলছে, আমেরিকাকে আগেই পাঠাইছে, আমার এই 10টা আলোচনা হবে, এটাতে আলোচনা করতে রাজি আছো কিনা। পয়েন্ট টু নোট, তাইলে হবে। পয়েন্ট টু নোট যে 10টা কিন্তু এখন আলোচনা হয় নাই না। ট্রাম্প বলছে যে এগুলো আলোচনার যোগ্য, তুমি যে পয়েন্টগুলো দিচ্ছ এগুলো নিয়ে আমি আলোচনা করবো, আচ্ছা আপাতত যুদ্ধটা বন্ধ করো। এই 10টা পয়েন্টের ভিতরে চমৎকার চমৎকার পয়েন্ট আছে, যেমন স্ট্র্যাটেজিক্যালি ইরান এই জায়গায় ভাইবে ভাইবে পয়েন্ট দিছে। 1 নাম্বার পয়েন্ট কি দিছে দেখেন ইরান, আমি সবকটা গড় করে বলতে পারবো না, বাট আমি অ্যাজ এ স্টেটসম্যান যদি চিন্তা করি, তাহলে ফার্স্ট ইরান যেটা বলছে যে তার নিশ্চয়তা দরকার যে তার যত জব্দ করা সম্পদ আছে পশ্চিমে রিলিজ করতে হবে, এগুলো রিলিজ করে দেওয়া লাগবে। 2 নম্বরে সে বলছে তার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যত ধরনের স্যাংশন আছে সব উইথড্র করে ফেলতে হবে। নেক্সট সে বলছে যে ভবিষ্যতে কখনো এই আমেরিকা, খ্রিস্টান বাহিনী এবং ইসরায়েলের ইহুদি বাহিনী মিলে মুসলমান মানে ইরান বাহিনীর উপরে আক্রমণ করবে না, এটার বিশ্বজনীন একটা গ্যারান্টি চাইছে। নেক্সট সে যেটা চাইছে যে তুমি আমাকে গত বছর 12 দিন অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে আক্রমণ করছো, এইবার এপিক ফিউরির মাধ্যমে 37 দিন ধরে আক্রমণ করছো, এই সব মিলে যত ক্ষতি হয়েছে সব ক্ষতির ক্ষতিপূরণ দিবা। আমেরিকা বলছে যে টোল দিয়ে কিছু কভার করো না, $2 লাখ করে তো পাবা। সে বলছে না, শুধু টোলে হবে না, তুমি এখানে যা যা ক্ষতি করছো এগুলো সব আবার ক্ষতিপূরণ দিবা তুমি। না, এই শর্ত তো অনেক কঠোর এবং কড়া, তাতে কি আলোচনায় সুফল মিলবে? না, এ তো শুধু এটা না, এছাড়াও সে যেটা চাইছে তার হেজবুল্লাহ এবং হুতি, তার যে মেইন 2 প্রক্সি, এই 2 জনের জন্য সে অ্যাডভান্টেজ চাইছে। সে বলছে তাদের এগেইনস্টে ইসরায়েল যুদ্ধ করতে পারবে না। ইসরায়েল আবার বলছে যে এই আলোচনায় বসবো আমি, ঠিক আছে, কিন্তু লেবাননের এগেইনস্টে আমার যুদ্ধ থামবে না, ঠিক আছে। সো এখনো কিন্তু আলোচনা মানে দিল্লি হনুজ দুরাস্ত, এখনো অনেক দূর। এই 14 দিনে অনেক কিছু হইতে পারে। কেন হইতে পারে? কারণ ট্রাম্প হচ্ছে ধরেন আলোচনার কথা বললে গাদ্দারি করার ওস্তাদ। ইতিহাসে সে অসংখ্যবার এই কাজ করছে, এই ইরানের সাথেই করছে। এইবার যে অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকের সময় সে বলছিল যে আলোচনা গুছায় ফেলছি আমরা, প্রায় আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে গেছে, বলতে না বলতে অ্যাটাক শুরু হয়ে গেছে, ঠিক আছে।